হ্যালো ফ্রেন্ডস, আজকে যেটা নিয়ে শুরু করব প্রজেক্ট ম্যানেজমেন্টের, সেটা হলো যে পাঁচিলের এপারে, কালকে বলেছিলাম পাঁচিলের ওপারে, অর্থাৎ প্রজেক্ট নেওয়ার আগে কি কি বিষয় মাথার মধ্যে রাখতে হয়। জিনিসটা এতটা বিশাল বড় একটা সাবজেক্ট, সেটার মানে শুরু করতে গেলে আপনি মাস্টার ডিগ্রি করে ডক্টরেটও ওই সাবজেক্ট শেষ হবে না। অর্থাৎ পাঁচিলের ওপরে একটা প্রজেক্টকে বা প্রোডাক্টকে মার্কেটে নিয়ে আসার আগে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হয়। তো আমরা আজকে নিয়ে আসবো সেটা হলো পাঁচিলের এপারে, অর্থাৎ আমার যে প্রজেক্টটা তৈরি করব তার প্রিলিমিনারি প্ল্যান, অর্থাৎ পাঁচিলের ওপারের ডিসিশন কমপ্লিট হয়ে গেছে, জমি নেওয়া হয়ে গেছে। এবার আমরা প্রজেক্টটাকে স্যাংশনে দিয়ে দিয়েছি। স্যাংশন পেয়ে গেলে আমরা প্রজেক্টটা শুরু করব। এইখান থেকে আমরা আমাদের আলোচনাটা শুরু করব। তো আমি বলেছিলাম যে যারা আমার ভিডিওগুলো দেখছেন, যদি সিরিয়ালি 3-4 মাস আমি যদি করতে পারি, আর আপনারা যদি আশা করি এই আলোচনার মধ্যে আসেন, তো অনেকে আছে না যে বেকার ছেলে, সত্যি চাকরি খুঁজছে, একে ওকে বলছে যে একটা যদি চাকরি পাওয়া যায়। তো আমার মনে হয় যে ফার্স্ট এই আমার বক্তব্যগুলো শুনলে একটা সাইট সুপারভাইজারের 15-20 হাজার টাকার চাকরি না পাওয়ার কিছু নেই। আর যারা জুনিয়র ইঞ্জিনিয়ার, যাদের একদম অভিজ্ঞতা নেই কাজের ক্ষেত্রে, অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত। আমার মনে হয় তাদের আমার এই ভিডিওগুলো তাদেরকে এনরিচ করতে সাহায্য করবে। তো আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা বিশাল সাবজেক্ট। একটা প্রজেক্ট ম্যানেজার হওয়া চারটিখানি ব্যাপার নয়। তাকে টেকনিক্যাল নলেজ যেমন রাখতে হবে, প্রজেক্টটাকে সামনের দিকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো সোশিও ইকোনমিক গ্রাউন্ড। এই গ্রাউন্ডটাকেও তাকে মাথায় রাখতে হবে। খুব পিসফুলি, খুব শান্তভাবে একটা প্রজেক্টকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো তার আগে আমার দরকার যে আমি যে প্রজেক্টটা করতে যাচ্ছি, আমি বলেছি আমি রিয়েল এস্টেট, যেটার উপর আমার 22 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো তার একটা সাইট হচ্ছে গোদাবাংলা, যদি বলি ইঞ্জিনিয়ারিং সাইট, অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে কমার্শিয়াল সাইট। এই দুটো অ্যাসপেক্টকে তাকে মাথার মধ্যে নিয়ে চলতে হবে। তো আমি ফার্স্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাইটটার ওপরই আমি বেশি নজর দিচ্ছি। আমি শুরু করব কংক্রিট টেকনোলজি নিয়ে। এই কংক্রিট টেকনোলজি, এটাও যে সাবজেক্টগুলো নিয়ে বলছি, এগুলো প্রত্যেক কটাই ইন্ডিভিজুয়ালি তার উপর গবেষণা করা যায় এবং হচ্ছেও। তো আমরা আমাদের কাজের স্বার্থে মোটামুটি যে নলেজগুলো দরকার, যতটা প্রয়োজন, ইন ডেপথেই আলোচনা করার চেষ্টা করব, এবং সেটা খুব সরল এবং সাদামাটাভাবে, যাতে যারা ভিউয়ার্স, যারা দেখছেন, তারাও যেন জিনিসটা বুঝতে পারেন। তাদের কাজে লাগবে কেন? যার সম্পত্তি আছে তার বাড়িটার রক্ষণাবেক্ষণের জন্য এই নলেজটা তার লাগবে। যার নেই, যে আগামী দিনে ফ্ল্যাট কিনবেন বা বাড়ি কিনবেন, করে বানাবেন, তারও এটা কাজে লাগবে। যারা এই ব্যবসার সাথে যুক্ত, রিয়েল এস্টেট, তার সাথে কনস্ট্রাকশন যুক্ত আছে, বিভিন্ন আইটেমগুলো যুক্ত আছে। তো এই সাবজেক্টগুলো কিন্তু আপনার নক্ষ দর্পণে হতে হবে। ওকে, তো প্রথম বিষয় যেটা হলো, পাঁচিলের ভেতরে যখন একজন ঢুকবো, আমি কাজ করতে ঢুকছি একটা প্রজেক্টে, আমাকে মাথায় রাখতে হবে যে তার এনার্জেটিক লেভেল, কাজ করার আগ্রহটা যেন একদম তুঙ্গে থাকে, তুঙ্গে। এটাকে কিন্তু একটা প্র্যাকটিস, মানে রেগুলার যদি আমি ইঞ্জিনিয়ারিংটাকে প্র্যাকটিস করি ভালো কাজ করার জন্য, নিজেকে
অনুপ্রেরণাটাকে জোগাতে হবে যে আমি এই কাজটা করব, এটা শিখবো, এই সাবজেক্ট আজকে পড়বো, পড়ে আজকে এটাকে শেষ করব, এই জিনিসটাকে নিজের মধ্যে আগে আনতে হবে। বেশিরভাগ আজকাল ছেলে মেয়েদের একটা দেখছি তারা ফোকাস থেকে হারিয়ে যাচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মেন যে কোর সাবজেক্ট কংক্রিট টেকনোলজি, যেটা নিয়ে আমরা আলোচনা স্টার্ট করব, রেইনফোর্স সিমেন্ট কংক্রিট, এটাকে নিয়ে আমরা আলোচনা করব। কংক্রিট না হলে ওটাকে আমরা পারবো না। স্ট্রাকচারাল অ্যানালাইসিস নিয়ে আমরা আলোচনা করব, স্টিল স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব, অ্যান্ড সয়েল নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটি জিনিস, ঠিক আছে, বিল্ডিংয়ে যেগুলো লাগে, স্যানিটেশন নিয়ে আমরা আলোচনা করব। তো একটা বিল্ডিং প্ল্যানিংয়ের ক্ষেত্রে এই আলোচনার মাধ্যমেই বিল্ডিং এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি, এর সাথে সাথে একটা বিল্ডিং প্ল্যানিং, এই প্ল্যানিংগুলোও কিন্তু আমরা বুঝতে পারবো যে একটা কোন জায়গায় আমাদের সমস্যাগুলো দাঁড়ায়, সেই জায়গাগুলোকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যে আমি একটা আরসিসি ডিজাইন করছি, আমি বিম কলম ঠিকমতো প্লেস করলাম, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সে স্টেবিলিটিটা দেখবেন, তার উপরেই পুরো প্রজেক্টটা দাঁড়িয়ে আছে। একটু ভুলভাল হওয়া মানে বিশাল ক্ষতি হয়ে যাবে। এবার আমি ডিজাইন অ্যাসপেক্টের সময় আমি চিন্তা করলাম না যে আমার জলের পাইপটা কোন দিক দিয়ে বেরোবে। মাল্টি স্টোরিড বিল্ডিং বা 3 তলা হোক 4 তলা বিল্ডিং হোক, তো স্যানিটেশনের পাইপগুলো কোথায় দিয়ে বেরোবে। অনেক ক্ষেত্রে বড় বিল্ডিংয়ের ক্ষেত্রে ফায়ারের পাইপ কোথা থেকে বেরোবে। কমার্শিয়াল বিল্ডিং অনেকেই করছে এখন, এয়ার কন্ডিশন করছেন, তো তার পাইপগুলো কোথায় বেরোবে, এসিগুলো কোথায় লাগাবো। এবং সর্বোপরি যেটা হচ্ছে, ধরুন ইলেকট্রিক্যাল ডাক্ট থেকে ইলেকট্রিক্যালের লাইনগুলো ফ্ল্যাটের মধ্যে যখন নিয়ে যাবো, তার ডিজাইনটা কীভাবে হবে। এই প্যারামিটার্সগুলো কিন্তু বেসিক্যালি যখন আমরা ডিজাইন করি, স্যাংশনের বলুন, সেগুলো কিন্তু আমরা ওয়ার্কিং করি না। এবং এই ওয়ার্কিং করি না, তার ফলে যে এই যে মিস্টেকটা কত বড় মিস্টেক, যখন আমি বিল্ডিংটা করতে যাচ্ছি তখন দেখা গেল যে যেদিন স্ল্যাব ঢালাই হবে আর কি, সেই দিন ইলেকট্রিক্যালের লাইন যিনি ফেলতে এলেন এমনভাবে পাইপগুলো নিয়ে গেলেন, বিমের মধ্যে দিয়ে গোছা গোছা পাইপ চলে গেল, কলমের ভেতর দিয়ে গোছা গোছা পাইপ চলে গেল। পাইপটা যখন মুড়ে ড্রপ করবে, দেখা গেল যে শাটারিংয়ের সাথে লেগে রইল, অর্থাৎ কংক্রিটিংটা সেই জায়গায় হবে না। সুতরাং থিওরিটিক্যাল একটা জিনিস এবং প্র্যাকটিক্যাল যখন আমি কাজ করতে যাব, এই প্রবলেমগুলো একটা মানে ম্যাসিভ প্রবলেম হয়ে দাঁড়ায়। ইলেকট্রিক্যালের লোক তো আর কংক্রিট টেকনোলজিটা পড়ে আসেনি বা স্ট্রাকচারটা পড়ে আসেনি, সে অনায়াসে বিমের মধ্যে দিয়ে কলমের মধ্যে দিয়ে চলে গেল, কলমের মধ্যে দিয়ে পর্যন্ত নিয়ে গেল। যিনি ইঞ্জিনিয়ার বা প্রজেক্টটাকে সামলাচ্ছেন বা সাইট সুপারভাইজার, ধরলাম সেই ইঞ্জিনিয়ার নয়, বাট এই পার্টিকুলার নলেজটা যদি না থাকে যে একটা কলমের মধ্যে দিয়ে আমি গোছা গোছা পাইপ নিয়ে গেল, তো সেখান থেকে কী হতে পারে। আমাদের অনেকের এই ধারণাটা আছে যে আমাদের ফ্যাক্টর অফ সেফটি অনেক বেশি ধরা আছে। অনেকের এই ধারণাটা আছে যে বেশি রড দেওয়া আছে, বেশি সিমেন্ট দেওয়া আছে। এবং এই কথাটা কিছু কিছু ইঞ্জিনিয়াররাও বলেন যারা সাইট সুপারভাইজার, ও ঠিক আছে অনেক রড দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না, এরকম ব্যাপার স্যাপার। এটা বলার মানে হচ্ছে তার মধ্যে যে ওই যে বলেছিলাম যে এনার্জেটিক জিনিসটা নেই, যে জিরো টলারেন্স আমি ডিজাইনটাকে রাখবো, সেই জিনিসটা তার মধ্যে নেই। ঠিক আছে, হয়ে যাবে, চলে যাবে। এবং এইটা করতে গিয়েই একটা মস্ত বড় বিপদ তারা ডেকে আন। আমি আজকের এই যে ডেসক্রিপশানেতে ঢাকার একটা বাড়ির দোতলা বাড়ি, আমি তার ভিডিওটা আমি এখানে দিচ্ছি, আপনারা দেখে নেবেন যে দোতলা বাড়ি কীভাবে সেটাকে বসে গেছে, শুধুমাত্র ফাউন্ডেশন ঠিকঠাক করেনি বলে। দোতলা বাড়ি, দোতলাও না, একতলা মনে হয়, দেখলেই বুঝতে পারবেন। এটা হওয়ার কারণ যেটা, তার বড় যে বিষয়টা কী কারণে এটা হলো, সেটা যদি আমরা খুঁজতে যাই, তার মধ্যে এইসব কারণগুলো কিন্তু চলে আসবে। তো যাই হোক, আমরা কংক্রিট টেকনোলজির ওপর
শুরু করব। আর আশা করি এই কংক্রিট টেকনোলজির এই সাবজেক্টটা খুব সহজভাবে আমরা আলোচনা করব। আর ডেটা ভিত্তিক বা পথগুলো শুধু বলে দেওয়া যাবে, যে ডিটেলসে যে যাবে তাকে বই অবশ্যই ফলো করতে হবে। তো আগামীকাল এই প্রজেক্ট ম্যানেজমেন্টে পাঁচিলের এপারে কংক্রিট টেকনোলজি নিয়ে আমরা শুরু করছি। সঙ্গে থাকুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।